সবাইকে শুভেচ্ছা আজকের এই ভিডিও লেকচারে। আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেকচার 1 এ আছি, দ্যাট ইজ ইন্ট্রোডাকশন ক্লাস। সাথে আছি আমি এমনি তৌকিরুল হাসান, লেকচারার ডিপার্টমেন্ট অফ সিএসই, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো আজকে যে টপিকগুলো আমরা কভার করব তা হচ্ছে হোয়াট ইজ এআই, দ্য ফাউন্ডেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্য হিস্ট্রি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্য স্টেট অফ দ্য আর্ট, ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস, লজিক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রথমে যে কোশ্চেনটা সবার সামনে আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এআই। তো এই এআই সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমরা চলো একটা ভিডিও দেখে নেই যে এআই ব্যাপারটা কি, আসলে কিভাবে কাজ করছে। Artificial intelligence, the next big thing. But why do we need AI? তো আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে যেখানে এআই ব্যবহৃত হচ্ছে বা হওয়া প্রয়োজন। যেমন রোড অ্যাক্সিডেন্ট একটা খুব স্বাভাবিক একটা ঘটনা এখন বর্তমানে। প্রতি বছর সারা বিশ্বে অনেক মানুষ মারা যাচ্ছে এবং এই স্কেলটা ক্রমশ ঊর্ধ্বগামী। ঠিক আছে, যে সংখ্যাটা দিন দিন বাড়ছেই। তো এই ক্ষেত্রে আমরা স্মার্ট ড্রাইভিং ইমপ্লিমেন্ট করতে পারি যা কিনা এআই এর সাহায্যে করা সম্ভব। একটা ব্লাইন্ড পারসন সেজন্য দেখতে পারে, তার ভিজুয়ালাইজ করার জন্য তার যে ডিভাইসটা আছে সে তাকে সেই ইনফরমেশন গুলো পাস করবে তার নলেজে। তারপর হচ্ছে কোনো লেখা যেটা কিনা অন্য দেশের ভাষা সেটা যেন আমরা বুঝতে পারি, তার জন্য হচ্ছে এই ধরনের ভিজুয়াল সিস্টেম আমরা ব্যবহার করতে হবে যা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্ভব। তো মেশিনারি যেমন হচ্ছে কোনো মিল ফ্যাক্টরিতে হচ্ছে যে রোবটগুলো ডিভাইসগুলো ব্যবহার করা হচ্ছে সবই হচ্ছে এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্ভব। তো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে হিউম্যান ব্রেইনের সাথে মিল রেখে কোনো একটা ইন্টেলিজেন্স সিস্টেম বা প্রোগ্রাম ডেভেলপ করা। যেমন হচ্ছে স্মার্ট ড্রাইভিং, এক্ষেত্রে একজন ড্রাইভারের যে স্কিলটা আছে সেটা ব্যবহার করা থাকে একটা প্রোগ্রামের মাধ্যমে, যাতে করে হচ্ছে সে যেন কোনো রাস্তায় চলাচল করলেও সে যেন তার সিস্টেম থেকে বুঝতে পারে যে সামনে কেউ আছে কিনা বা কি করা লাগবে, সে অনুযায়ী সে একটা ডিসিশন মেক করতে পারে। ব্লাইন্ড পারসন সে যদি দেখতে না পায় সে তাহলে কিভাবে বুঝতে পারবে যে তার সামনে কে আছে? সেজন্য হচ্ছে সে ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে তার একটা সিগন্যাল যায় যে এই ব্যক্তির নাম হচ্ছে এটা। ঠিক আছে, সে অনুযায়ী ট্রেন করা থাকে এবং বুঝতে পারে খুব সহজেই। তো এইভাবে হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে ফেস রিকগনিশনের মাধ্যমে বা হচ্ছে হিউম্যান ডিটেকশনের মাধ্যমে হচ্ছে গাড়িটা থেমে গেল। তারপর হচ্ছে স্মার্ট ড্রয়িং, তো এই ড্রয়িং এর ক্ষেত্রে রোবট ব্যবহৃত হচ্ছে এবং সুন্দরভাবে খুব নিখুঁতভাবে এই রোবটগুলো বিভিন্ন ড্রয়িং করার কাজে ব্যবহার করা হচ্ছে। তো এবার দেখতে পাচ্ছি এই রোবটটাতে হচ্ছে একটা মিউজিক্যাল প্রোগ্রামে সে হচ্ছে গান পরিবেশন করছে বা মিউজিক প্লে করছে। তো এটা আসলে এখন সম্ভব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তোমরা অনেকেই হয়তো অবগত আছো যে কোনো কোনো ক্ষেত্রে এডুকেশনাল পারপাসে রোবট ব্যবহৃত করা হচ্ছে, কারণ তার মধ্যে সেই নলেজগুলো সেট আপ দেওয়া থাকে এবং হচ্ছে হিউম্যান বিইংরা তার কাছ থেকে এখন টিচিং নিচ্ছে, যেটা হচ্ছে এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই সম্ভব। আর এক কথায় বলা যায় যে পুরো বিশ্বে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক প্রকার জালের মতো ছড়ায় আছে। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমাদের কাজের সুবিধা অনুযায়ী আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিচ্ছি এবং এটা নিতে থাকবো। এটা আসলে প্রয়োজন হবে এবং দিন দিন এর ডেভেলপমেন্ট চলছে। তো আমরা এবার পরের স্লাইডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এ সম্পর্কে বিস্তারিত বলা আছে। সবাই এটা আমরা পড়বো এবং সাথে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তোমরা জানো। তো ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স কনসার্নড উইথ দ্য স্টাডি অ্যান্ড ক্রিয়েশন অফ কম্পিউটার সিস্টেমস দ্যাট এক্সিবিট সাম ফর্ম অফ ইন্টেলিজেন্স। তাহলে এখানে কি বলা আছে যে এটা আসলে কম্পিউটার সায়েন্সের একটা ব্রাঞ্চ এবং এটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের সাথে রিলেটেড এবং একটা কম্পিউটার সিস্টেম প্রোগ্রাম যা কিনা হচ্ছে কিছু সিস্টেম বা কিছু অ্যালগোরিদম, কিছু ফ্যাক্টসের সমন্বয়ে তৈরি এবং সে হচ্ছে কিছু ডিসিশন মেকিং এর কাজ করতে পারে এবং সে অনুযায়ী আমাদেরকে আউটপুট প্রদান করে। তো ইন ডিটেলস কি বলা আছে একটু দেখি। সিস্টেমস দ্যাট লার্ন নিউ কনসেপ্টস অ্যান্ড টাস্কস। ওকে, সিস্টেমস দ্যাট ক্যান রিজন অ্যান্ড ড্র ইউজফুল কনক্লুশনস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। Systems that can understand a natural language or perceive and comprehend a visual scene, and systems that perform other types of feats that require human types of intelligence. তাহলে এর মাধ্যমে বোঝা গেল কি যে কোন একটা সিস্টেম যা কিনা হচ্ছে আমাদের কোন একটা সমস্যার সমাধান করার জন্য সে একটা কনক্লুশনে পৌঁছতে পারবে, একটা সমাধান দিবে এবং হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সে হচ্ছে ভিজুয়াল সিনকে আমাদের সামনে ব্যাখ্যা করে দিবে। যারা হচ্ছে যেমন দেখলে ভিডিওটাতে যে অন্ধ যারা আছে তারা হচ্ছে এই ক্ষেত্রে এই ফিচারটা ব্যবহার করতে পারবে। তো এই কথার মাঝে আমি তোমাদের জন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখেছো তোমরা এই পর্যন্ত একটু পজ দিয়ে তোমরা হচ্ছে বিএলসি তে চলে যাবা, ব্লেন্ডেড লার্নিং সেন্টারে। সেখানে গিয়ে হচ্ছে দেখবে যে তোমাদের জন্য একটা ছোট্ট
মানে প্রশ্নোত্তর পর্ব আছে বা একটা ছোট কুইজ আছে, তো সেখানে তোমরা সে কোশ্চেনের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং তারপর হচ্ছে আবার এই লেসনে ফিরে আসবে। ঠিক আছে, তো আমরা আবার নেক্সট টপিকে চলে যাই। তো এখানে বলা আছে যে হোয়াট ইজ এআই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিস্টেমস দ্যাট থিঙ্ক লাইক হিউম্যানস, সিস্টেমস দ্যাট থিঙ্ক রেশনালি, সিস্টেমস দ্যাট অ্যাক্ট লাইক হিউম্যানস, সিস্টেমস দ্যাট অ্যাক্ট রেশনালি। দ্যাট মিনস যে আমরা যে সিস্টেমটা ডেভেলপ করছি তা যেন মানুষের মতো চিন্তা করতে পারে এবং যুক্তিযুক্তভাবে যেন চিন্তা করতে পারে, আবার এটার আচরণটা যেন হয় মানুষের মতো, পাশাপাশি হচ্ছে এর আচরণটা যেন যৌক্তিক হয়। আমি একটা রোবট বানালাম, তাকে আমি একটা কাজ ডিফাইন করে দিলাম যে হ্যাঁ তুমি যখন রাস্তা দিয়ে চলাচল করছো, সামনে যদি কোনো পথচারী পড়ে বা তাকে দেখে তুমি সাইড হয়ে যাবা, লাইক হচ্ছে গাড়িতে যখন অটোমেশন সিস্টেম অ্যাপ্লাই করা হয়, তো সেক্ষেত্রে যদি এমন হয় যে সে মানুষ দেখেও সে হচ্ছে থামলো না, সে চলে গেল তার উপর দিয়ে, তাহলে এই ক্ষেত্রে কি হলো যে এটা অবশ্যই যৌক্তিক কোনো আচরণ সে করলো না, তাহলে সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট নয়। এবার মেজর ব্রাঞ্চেস অফ এআই। তো এআই আমরা ব্যবহার করছি এরকম বিভিন্ন শাখা রয়েছে যেখানে যেখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। এই টপিকটা তোমরা একটু পড়ে নেবে, যেমন হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস, কম্পিউটার ভিশন, এক্সপার্ট সিস্টেমস, ফাজি সিস্টেমস, গেম artificial intelligence, heuristic search, knowledge management, machine learning, meta heuristic and swarm intelligence, natural language processing, pattern recognition, robotics, virtual intelligence। তো এই যে টপিকগুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা তোমরা চাইলে গুগল করে জেনে নিতে পারো এবং ডিটেইলস তোমরা জানতে পারবে, এবং ইন ফিউচার তোমরা যখন বিভিন্ন প্রজেক্ট করবে বা বিভিন্ন গবেষণামূলক কাজ করবে এগুলোর বিভিন্ন প্রয়োগ আছে, এবং লেসনগুলো এবং এই টপিকগুলো আমরা আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সেও কিছু কিছু জিনিস আমরা কভার করব, তখন খুব ভালোভাবে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তো এই ক্ষেত্রে কিছু পরিচিত টপিক আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে রোবোটিক্স, ভিশন সিস্টেমস। তো এই যে টপিকগুলো আছে, আমরা যদি বলি যে একটা রোবটের যে আচরণ, তো এই রোবটের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেক্ষেত্রে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, এতে আশা করি তোমরা যারা আছো তোমাদের কারো কোনো দ্বিমত থাকবে না। তারপর আসা হচ্ছে ভিশন সিস্টেমস, যে এই ক্ষেত্রে ইমেজ প্রসেসিং আর আদার্স যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যেমন হচ্ছে ফেস রিকগনিশন, ফেস ডিটেকশন, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম বিভিন্ন কাজে আমরা এই ভিশন সিস্টেমস এর যে দ্যাট ইজ ওয়ান ব্রাঞ্চ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমরা ব্যবহার করে থাকি। তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যে তুমি একটা পার্সন যখন কোন একটা সিস্টেমে কথা বলছো এবং সেই অনুযায়ী যদি তোমার ওই কম্পিউটারের লেখাগুলো হয়ে যায়, তখন বোঝা গেল কি যে তোমার যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা আছে এটা প্রসেস হয়ে একটা রিটেন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেল। তাহলে এই কাজটা কিভাবে হলো, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তারপর আসে গেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে দেখো যে একটা গেম যখন আমরা খেলছি সেখানে যে এই প্রত্যেকটা স্লটে যে ইনপুটগুলো দেওয়া হচ্ছে, তা তুমি ধরো যে এই ইনপুটটা দিলে, এখন রোবট কিন্তু বা সেখানে যে আর্টিফিশিয়াল যে সিস্টেমটা বা প্রোগ্রামটা ডেভেলপ করা আছে সে কিন্তু এখানে ইনপুট দিল, তাহলে এই যে ইনপুটগুলো আছে তুমি আবার এখানে দিলে, সে হয়তো বা এখানে দিবে বা তার যৌক্তিক যেখানে মনে হবে সেটা দিবে। এটা কিন্তু এমন না যে সে না বুঝেই দিয়ে দিল, সেটা অবশ্যই সে একটা ক্যালকুলেশন করবে, যেখানে যে ঘরগুলো আছে যে এখানে যদি সে দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে দিলে কি হবে, এখানে দিলে কি হবে, ইন কেস অফ ইওর ইনপুট, যে তোমার ইনপুট গুলোর সাথে সে বুঝে নেবে যে আমি কোন প্লেসে কি দিলে কি ঘটতে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে থিঙ্কিংটা আছে এটা কাজ করছে কিভাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এবার দেখতে পাচ্ছি নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্ক ব্যাপারটা কি আসলে, এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লেভেল অনুযায়ী, তোমরা যখন ট্রি দেখেছো, ট্রিতে কি হয়, প্রত্যেকটা নোড অনুযায়ী হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো অ্যাসাইন করা থাকে। তো এখানে নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা লেভেল অনুযায়ী কিছু ডেটা দেওয়া থাকে এবং সে অনুযায়ী হচ্ছে সে তার ডিসিশনগুলো মেক করে। ঠিক আছে, সাপোজ ধরো কোন একটা সিস্টেমকে এভাবে ট্রেন করা হলো যে হ্যাঁ তুমি যদি দেখো যে চারটা পা আছে, শিং আছে, তারপর হচ্ছে এরকম একটা লেজ আছে, ঠিক আছে, তাহলে এটাকে বুঝে নেবে এটা হচ্ছে একটা কাউ। তাহলে যদি এরকম হয়, সে যদি এরকম আদার যে অ্যানিমেল গুলো আছে এরকম তো সিমিলারিটি খুঁজে পেতে পারে, তাহলে যে সবগুলোকে যদি কাউ হিসেবে ধরে নেয় তাহলে তো এটা ভুল। তার জন্য আরো কিছু পার্টস আছে যা কিনা অন্যান্য অ্যানিমেলের সাথে ডিফারেন্ট, তা হচ্ছে এখানে অ্যাসাইন করে দিতে হবে। সে অনুযায়ী হচ্ছে তখন সে এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সে তখন বুঝে যাবে, সে সিস্টেমে তখন বুঝে যাবে যে হ্যাঁ এটা হচ্ছে এই অ্যানিমেল বা এই প্রাণীটা। তাহলে এই ধরনের কাজে হচ্ছে তখন নিউরাল নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে পারি। শুধুমাত্র ছবি বা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে সেখানে হচ্ছে রিকগনিশন হচ্ছে না। তারপর আসে হচ্ছে এক্সপার্ট সিস্টেমস।
তো মেডিকেল অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে সাধারণত এটা বেশি ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন কাজে এখন এটা ব্যবহৃত হচ্ছে। যে সাপোজ তোমার কোনো একটা সিস্টেম এরকম লাইক চ্যাটবট এরকম বানালা, যেটার মধ্যে হচ্ছে তোমার সবগুলো কোয়েশ্চেনের আনসার কিউয়ে দেওয়া আছে এবং এর মাধ্যমে হচ্ছে সে রিপ্লাই দিচ্ছে ইউজারকে, যে হচ্ছে তাকে কোনো আস্ক করছে কোনো কোয়েশ্চেন, সে অনুযায়ী হচ্ছে তাকে রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছে। তাহলে ওয়ান কাইন্ড অফ এক্সপার্ট সিস্টেম আমরা বলতে পারি। আবার পাশাপাশি হচ্ছে যখন কোনো মেডিকেশনের প্রয়োজন হয় বা কোনো পেশেন্টের হার্টবিট, প্রেশার আর হচ্ছে আদার যে চেকিংগুলো আছে সেগুলো রেগুলার বেসিসে হচ্ছে সেই ডিভাইসটা চেক করে সে রিপোর্টগুলো জেনারেট করছে এবং ডক্টরের কাছে প্রেরণ করছে। তো ডক্টর যখন সেগুলো রিসিভ করলো সে অনুযায়ী হচ্ছে একটা ডিসিশন মেক করে তাকে একটা মেডিকেশন প্রোভাইড করলো। তাহলে এভাবে হচ্ছে এক্সপার্ট সিস্টেমের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন সুবিধা পাচ্ছি রিয়েল লাইফে। আর এই যে এক্সপার্ট সিস্টেমটা ডেভেলপ করছে তাকে সাহায্য করছে কে? তাকে সাহায্য করছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই টেকনোলজি। এবার আমরা যে বিষয়টা দেখব, ফাউন্ডেশনস অফ এআই। তো a brief history of the disciplines that contributed ideas, viewpoints and techniques to AI is provided here. তো এখানে কি বলা আছে? The history is organized around a series of questions. It is not wish to give the impression that these questions are the only ones the disciplines address, or that the disciplines have all been working toward AI as their ultimate fruition. তাহলে এখানে যে বিষয়টা বোঝা গেল সেটা হচ্ছে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারটা কি, আসলে এটার যে ফাউন্ডেশন বা এটার যে হিস্ট্রিগুলো আছে, কিভাবে এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হলো, কিভাবে প্রত্যেকটা স্টেজে বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে আমরা হচ্ছে এটা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন কোয়েশ্চেনগুলো দেখি আসলে কি কি কোয়েশ্চেন থেকে আমরা আসলে ধারণা পাবো যে কখন কিভাবে এটার ডেভেলপমেন্টের জন্য চিন্তা করা হয়েছে। প্রথমত আসি হচ্ছে ফিলোসফি। 428 বিফোর ক্রাইস্ট থেকে বর্তমান যে সময়টা আছে এ পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো আমরা করে থাকি এবং এই অনুযায়ী আমরা আমাদের যে বেসিক ফিলোসফিটা আমরা বোঝার চেষ্টা করি। Can formal rules be used to draw valid conclusions? How does mental mind arise from a physical brain? Where does knowledge come from? How does knowledge lead to action? তাহলে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো থেকে আমরা আসলে বেসিক ধারণা পাচ্ছি যে আসলে কোন রুল ব্যবহার করব, কিভাবে কাজ করবে, কিভাবে এটা আমরা ডেভেলপ করতে পারি, এই ধরনের যে কোশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে, কিভাবে এটা কাজ করবে, এই ধরনের চিন্তা ভাবনা। এই ফিলোসফিটা ছিল হচ্ছে সেই 428 খ্রিস্টপূর্বাব্দের সময়কার চিন্তা ভাবনা। তারপর যখন হচ্ছে 800 খ্রিস্টপূর্বাব্দ ছিল তখন যে কোশ্চেনগুলো আসছে তার মধ্যে ছিল কি যে হাউ আর দ্য ফর্মাল রুলস টু ড্র valid conclusions, কিভাবে আসলে আমরা এই রুলস গুলো জেনারেট করতে পারি। What can be computed, how do we use or how do we reason with uncertain information, algorithms, intractability, NP completeness, probability. তো এই ধরনের বিভিন্ন অ্যালগরিদম সহ আরো যে ফিচারগুলো আছে এগুলো ব্যবহার করে কিভাবে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি একটা প্রবলেম সলভ করতে পারি, এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হলো এটা ছিল হচ্ছে সেই ম্যাথমেটিক্স পিরিয়ডের সময়। তারপর যে কথাটা আসে সেটা হচ্ছে নিউরো সায়েন্স। এটা ছিল হচ্ছে 1861 থেকে বর্তমান যে সময়টা আছে এই সময় আসলে এই ধরনের চিন্তা ভাবনাগুলো শুরু হয়েছে এবং চলছে। তাহলে হাউ ডু ব্রেন প্রসেস ইনফরমেশন, কিভাবে আসলে একটা ব্রেন বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রসেস করে, সেটা হচ্ছে ব্রেনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো হচ্ছে অবজার্ভ করা হয় এবং চিন্তা করা হয় এবং সে অনুযায়ী হচ্ছে সিস্টেমটা ডেভেলপ করা হয়। এবার আসে হচ্ছে ইকোনমিক্স, যা কিনা হচ্ছে 1776 থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে। How do we make decisions so as to maximize payoff? How should we do this when others may not go along? How should we do this when the payoff may be far in the future? Decision theory, that is probability theory, ইউটিলিটি থিওরি। তো এই ধরনের বিভিন্ন থিওরি ব্যবহার করে হচ্ছে এখানে ইকোনমিক্স আর সহজ ভাষায় বলতে গেলে যে আমরা কিভাবে হচ্ছে এটা থেকে বেনিফিটেড হব সে বেনিফিশিয়ারি থিঙ্কিং গুলো আসছে হলো এই 1776 থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে। তাহলে এই কোয়েশ্চেনগুলো থেকে আমরা এই সময়কার ধারণাটা পাই যে তখন কিভাবে কি চিন্তা করা হতো। এবার আসি হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যে পিরিয়ডটা আছে তখন এটা শুরু হয়েছে 1940 থেকে এবং চলছে। এই সময় কি হলো যে হাউ ক্যান উই বিল্ড অ্যান এফিশিয়েন্ট কম্পিউটার, যে এমন একটা কম্পিউটার সিস্টেম ডেভেলপ করা যার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো আছে যা আমরা চিন্তা করছি যেটা কিভাবে করা যায়, কিভাবে করতে হবে, তো এই সমস্যার সমাধান সম্ভব। তো এরকম একটা এফিশিয়েন্ট কম্পিউটার ডেভেলপ করাটাই ছিল তখনকার সময়
চ্যালেঞ্জ। তারপর আসে সাইবারনেটিক্স, যে হাউ ক্যান আর্টিফ্যাক্টস অপারেট আন্ডার দেয়ার ওন কন্ট্রোল। যেমন হচ্ছে তুমি কম্পিউটারকে একটা কন্ট্রোল দিয়ে দিলা যে হ্যাঁ সে কিছু প্রবলেম সলভ করবে, রাইট? লাইক হচ্ছে তুমি কিছু সিতে প্রোগ্রাম যখন করেছো, কম্পাইলারে করেছো, এর আগেও করেছো, তুমি হচ্ছে বিভিন্ন সাপোজ হচ্ছে তুমি স্পেস ডিটেকশনের কাজ করেছো, তুমি যে প্রোগ্রামটা লিখে দিলা সেই এক্সিকিউশন সব বাকি যে কাজগুলো আছে ব্যাকএন্ডে চলছে তা কিন্তু অটোমেটিক চলছে, তার জন্য কিন্তু তোমার কোনো হাত নেই। তুমি প্রোগ্রাম লিখেছো এবং সে এক্সিকিউশন করার জন্য এবং সে আউটপুট দেওয়ার জন্য যা কাজ সে অটোমেটিক করছে। তো এই ধরনের বিভিন্ন অটোমেশন যে কাজগুলো আছে কিভাবে হয় এবং কিভাবে কি কাজ করে তার জন্য হচ্ছে সাইবারনেটিক্স এর ধারণাটা। তারপর সে সাইকোলজি, আমরা আসলে আমাদের যে সাইকোলজি আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকে আসে। সে সাইকোলজিটাই হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা। সে চিন্তা ভাবনা বা কোয়েশ্চেন গুলো কি, সেটা হচ্ছে হাউ ডু হিউম্যান অ্যান্ড অ্যানিমালস থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট। যে আসলে আমরা চিন্তা করছি যে কিভাবে প্রাণী ও মানুষ চিন্তা করে, আমাদের চিন্তা কিভাবে মানুষ এবং অন্যান্য প্রাণী চিন্তা করে। তাহলে এই চিন্তাটা আসছে হচ্ছে এই সাইকোলজি থেকে, যা কিনা হচ্ছে 1879 থেকে বর্তমান সময় পর্যন্ত চলছে, যাতে করে হচ্ছে হিউম্যান অ্যান্ড মেশিন একটা ইন্টারেকশন সম্ভব হয়। এই সাইকোলজি সেই সাহায্য আমাদেরকে করছে। লিঙ্গুইস্টিক্স, যে হাউ ডু ল্যাঙ্গুয়েজেস রিলেট টু থট, যে কিভাবে আমাদের একটা ভাষা একটা চিন্তা ভাবনার সাথে যোগাযোগ সম্পাদন করে। তোমরা তো সোফিয়া রোবটের সাথে সবাই পরিচিত, দেখেছো, এটা বাংলাদেশেও এসেছিল। তাহলে এই রোবটটা কি করছে? এই রোবটটা মানুষের বিভিন্ন কোশ্চেনের আনসার দিচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, তোমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা সে অ্যাকসেপ্ট করছে, সে একটা ডিসিশন মেক করছে এবং তার মধ্যে যে ইনপুট ডেটাগুলো আছে তার মধ্যে একটা ম্যাচিং সে ক্রিয়েট করে যখন সে আউটপুট দিচ্ছে তার সাথে কিছুটা মিল রেখে সে দিচ্ছে। বাট তোমার কোশ্চেনের সাথে 100-এ 100 আনসার হবে, এটা আসলে সব ক্ষেত্রে সম্ভব নয়। এবার আমরা আসলে বিস্তারিত জানবো হচ্ছে সাইবারনেটিক্স সম্পর্কে। তো the term cybernetics was coined by Norbert Wiener, an American mathematician of the 20th century. যে এই 20 শতকের দিকে নরবার্ট ওয়েনার নামে যে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তিনি এই সাইবারনেটিক্স এর ধারণা দিয়েছেন। এটা আসলে কি? The scientific study of communication and control processes in biological, mechanical and electronic systems. The study of human control functions and the mechanical and electronic systems designed to replace them, involving the applications of statistical mechanics to communication engineering. তার মানে হলো যে এখানে মেকানিক্যাল এবং ইলেকট্রনিক যে সিস্টেমগুলো আছে তার মধ্যে একটা সমন্বয় সাধনের মাধ্যমে আমাদের যে হিউম্যান অ্যান্ড মেশিন ইন্টারাকশন আছে সেটা কিভাবে সম্ভব করা যায় এবং তার মধ্যে গ্র্যাজুয়াল যে ডেভেলপমেন্ট আছে, ঠিক আছে, এবং তার মধ্যে যে তুলনাগুলো আছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যে একটা সিস্টেম কিভাবে কাজ করছে এবং তার মধ্যে কিভাবে সে কন্ট্রোলগুলো আনা হলো এবং হচ্ছে বায়োলজিক্যাল, মেকানিক্যাল আর ইলেকট্রনিকের যে সমন্বয়, এই সার্বিক বিষয় হচ্ছে বিস্তারিত এই সাইবারনেটিক্স এর অন্তর্ভুক্ত। তো একটা সিম্পল কোশ্চেন আছে যা হচ্ছে, আর এআই অ্যান্ড সাইবারনেটিক্স দ্য সেম সাবজেক্ট? দুটো কি সেম জিনিস? নো। Simple answer, that is no. AI and cybernetics are widely misunderstood to be the same subject. However, they differ in many dimensions. তো এর মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য আছে বিভিন্ন দিক থেকে। তো আমরা বেসিক যে পার্থক্যটা বা মেইন যে পার্থক্যটা আছে তা একটু দেখব। AI and cybernetics is that artificial intelligence basically mimics like humans' behavior and intelligence depending upon the past experiences. তাহলে কি হলো? এআই কি করে? সে হচ্ছে, তুমি সাপোজ একটা পার্সনের ছবির সাথে তার ডেটাগুলো ডেটা সেটে ট্রেন করে রাখলা তোমার সিস্টেমকে, কিন্তু দেখা গেল এমন যে সে ছবির সাথে সে ম্যাচ খুঁজে পাচ্ছে, তখন সে বলছে যে হ্যাঁ এটা হচ্ছে ওই ব্যক্তি। ম্যাচ খুঁজে পাইল না, তখন সে বলে দিবে যে হ্যাঁ এটা ওই ব্যক্তি নয়, বা হচ্ছে সে এরর দেখাবে কোনো একটা। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে তাকে আগে ট্রেন করানো হয়েছে, সে অনুযায়ী সে রেজাল্ট দিল। কিন্তু যখন আমরা দেখব যে সাইবারনেটিক্স, সেক্ষেত্রে কি হয়? ডিপেন্ডস অন হাউ দ্য সিস্টেম প্রসেস সার্টেন ইনফরমেশন, রিঅ্যাক্ট টু ইট অ্যান্ড চেঞ্জেস অ্যাকর্ডিংলি ফর বেটার ফাংশনিং। তাহলে এক্ষেত্রে হচ্ছে যে একটা সিস্টেম যেটা তুমি ডেভেলপ করলে তার মধ্যে এই সাইবারনেটিক্সের যে টেকনোলজিটা আছে বা সিস্টেমটা আছে, এটা কাজ করবে এভাবে
সে তার সিস্টেম অনুযায়ী কাজ করবে এবং সে খুঁজে দেখবে যে তার মধ্যে কোনো এরর আছে কিনা, সেটা সে ডেভেলপ করার বা কারেকশন করার চেষ্টা করবে এবং নিজের গ্র্যাজুয়াল যে ইমপ্রুভমেন্ট সেটা সম্ভব হয় এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যখন হচ্ছে এই সাইবারনেটিক্সটা অ্যাপ্লাই করা হচ্ছে। তো হিস্ট্রি অফ এআই এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফেজে ভাগ করতে পারি সময়ের সাথে। তো এখানে 1943 থেকে 1955 এই সময়টাকে আমরা বলছি দ্য জেস্টেশন অফ এআই। তারপর হচ্ছে 1956 এই সময়ে হচ্ছে দ্য বার্থ অফ এআই, তখন হচ্ছে এআই জন্মগ্রহণ করলো বা শুরু হলো যাত্রা। আর্লি এনথুজিয়াজম, গ্রেট এক্সপেকটেশনস, এ ডোজ অফ রিয়েলিটি, knowledge-based systems, AI becomes an industry, the return of neural network, AI becomes a science. তো এই ধরনের বিভিন্ন কাজে হচ্ছে আমরা এআই ব্যবহার করছি এবং সময়ের সাথে তার যে হিস্ট্রিক ইমপ্রুভমেন্ট তা আমরা এখান থেকে বুঝতে পারছি। দ্য স্টেট অফ দ্য আর্ট, তো এখানে আমরা দেখব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে এবং কি কাজে এটা লাগছে। Autonomous planning and scheduling, game playing, autonomous control, medical diagnosis, logistic planning, robotics, language understanding and problem solving, etc. তো এই যে কাজগুলো আমরা দেখলাম, তো এই সবগুলোর ক্ষেত্রে হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহৃত হচ্ছে। এখানে আমরা কিছু ফিলোসফি দেখব, ফিলোসফিক্যাল ফাউন্ডেশনস কিছু বলা আছে। যেমন হচ্ছে ফিলোসফারদের বিভিন্ন ধরনের ধারণা আছে। Philosophers have been around far longer than computers and have been trying to resolve some questions that relate to AI. ঠিক আছে, তো এই ফিলোসফাররা চিন্তা করছে এবং তারা কিছু কোশ্চেন দিচ্ছে আমাদেরকে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো সলভ করার জন্য বা এগুলো অ্যারাইজ হচ্ছে আমাদের সামনে আসছে। হাউ ডু মাইন্ডস ওয়ার্ক, কিভাবে আসলে মানে মানুষের ব্রেন বা মন কিভাবে কাজ করে। ইজ ইট পসিবল ফর মেশিনস টু অ্যাক্ট ইন্টেলিজেন্টলি ইন দ্য ওয়ে দ্যাট পিপল ডু, অ্যান্ড ইফ দে ডিড উড দে হ্যাভ রিয়েল কনসিয়াস মাইন্ডস, হোয়াট আর দ্য ইথিক্যাল ইমপ্লিকেশনস অফ ইন্টেলিজেন্ট মেশিনস। যে আমরা আসলে এখানে যে কোয়েশ্চেনগুলো দেখছি এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল কিছু কোয়েশ্চেন এবং সেখানে বলা আছে যে কিভাবে মন আসলে মানসিকতা কাজ করে। আসলে মেশিন দিয়ে আমরা কি সেই ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন কিছু বানাইতে পারবো যা কিনা হচ্ছে আসলে রিয়েল ওয়ার্ল্ডে যেভাবে কাজ হয় সেভাবে করতে পারবে, বা হচ্ছে এটার আসলে যৌক্তিক প্রভাবটা কি হবে বা কিভাবে এটা ব্যবহার করা হবে। এই যে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে সেগুলোর সমাধান আমরা ইন ফিউচার দেখব। তো দ্য অ্যাসারশন দ্যাট machines could act as if they are intelligent is called the weak AI hypothesis by philosophers. The assertion that machines that do so are actually thinking, not just simulating thinking, is called the strong AI hypothesis. সহজ ভাষায় বলতে গেলে ব্যাপারটা হচ্ছে এমন, তুমি চিন্তা করছো হাতে একটা কলম নিয়ে, পরীক্ষায় যেটা হয় আর কি, যে আমরা লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায়, সেই কলমটা যদি নিজে নিজে লিখতো, আমি জাস্ট কলমটা ধরে রাখতাম, তাহলে কত না ভালো হতো। সেই যে থিঙ্কিংটা, এটাই হচ্ছে উইক এআই। তারপর তুমি একটা কলম পেলে এমন যেটা কিনা হচ্ছে ডেভেলপড এবং সেটা ধরার সাথে সাথে তোমার লেখাগুলো হতে থাকবে, তোমার মাইন্ডে যেটা আছে সেটা সে রিড করে লেখায় বাস্তবে রূপ দিল, এরকম একটা সিস্টেম বানানো হয়ে গেল। তখন তুমি এতে কাজ করছো এবং সেটা আসলেই তোমার মাথায় তুমি চিন্তা করছো একটা কিছু, কলম দিয়ে লেখা হচ্ছে সেটাই বা অন্য কিছু, সেখান থেকে ধারণা পাওয়া যাবে যে হ্যাঁ এটা কি ঠিকভাবে কাজ করলো। হ্যাঁ, যদি ঠিকভাবে কাজ করে তখন যে ধারণাটা আসছে সেটাই হচ্ছে স্ট্রং এআই হাইপোথিসিস। এই দুটো ব্যাপারে হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্ট। আরো কিছু কথা আছে ফিলোসফাররা বলছেন, তা আমরা একটু দেখি। Philosophers are interested in the problem of comparing two architectures, human and machine. Furthermore, they have traditionally posed the question not in terms of maximizing expected utility but rather as, can machines think?
ওকে, তাহলে এখানে ফিলোসফিক্যাল যে ধারণাটা আছে, আসলে ফিলোসফাররা কম্পেয়ার করে দেখে যে হিউম্যান আর মেশিন তারা কি আসলে সেম ভাবে কাজ করছে, বা তাদের যে ইন্টারাকশন আছে এটা কি আসলে ঠিকঠাক চলছে কিনা। তাহলে এই ইন্টারাকশন গুলো কম্পেয়ার করে হিউম্যান এন্ড মেশিনের মধ্যে যে ডিফারেন্স গুলো পায়, তখনই আসলে ডেভেলপমেন্টের সুযোগটা তৈরি হয়ে যায়, যে আমরা আসলে কি ইমপ্রুভ করব, কি বাদ দিব। ওকে, তো এখানে ফিলোসফিক্যাল একটা কোশ্চেন আছে, ক্যান মেশিনস থিঙ্ক, মেশিন কি আসলে চিন্তা করতে পারে। তো এই যে ধারণাটা আছে বা এই কোশ্চেনটা আছে, ফিলোসফাররা যা বলে থাকেন এটা আসলে কিভাবে কাজ করে এইসব ধারণার বাদ দিয়ে আমরা একটা নতুন টেকনোলজির সাথে পরিচিত হব, তা হচ্ছে টিউরিং টেস্ট। তো এখানে অ্যালান টিউরিং নামের যে সায়েন্টিস্ট, তিনি হচ্ছে এটা ডেভেলপ করেছেন, suggested that instead of asking whether machines can think, we should ask whether machines can pass a behavioral intelligence test, which can come to be called the Turing test. তাহলে এখানে কি হলো, এই টিউরিং টেস্ট ব্যাপারটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা একটু মানে ঘুম ভেঙে একটু মনোযোগ দিয়ে এটা শুনবে। সেটা হচ্ছে টিউরিং টেস্টের ক্ষেত্রে একজন ইন্টারোগেটর থাকে, সে কে? সে হচ্ছে একজন নিজেই একটা পরীক্ষার্থী। আসলে বলা হয় যে প্রোগ্রামের পরীক্ষা চলছে, কিন্তু আসলে সে ইন্টারোগেটর আছে, তারও একটা পরীক্ষা চলে। সাপোজ আমি একটা চ্যাটবোর্ড ওপেন করলাম, সেখানে আমি কিছু কোয়েশ্চেন করছি, সে অনুযায়ী আনসার পাচ্ছি, রিসিভ করছি। তো এখানে সে সিস্টেমটা আসলে চেক করছে আমি কতটা বোকা হলাম। দেখা গেল যে আমার বোকা হওয়ার পার্সেন্টেজটা হচ্ছে 30%। ওকে, তখন বোঝা গেল যে সে সিস্টেমটা আমাকে 30% বোকা বানাইতে পারছে। তখনই বোঝা গেল যে হ্যাঁ, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট একটা সিস্টেম, তাহলে এটা টিউরিং টেস্টে পাস করে গেল। আর যদি সেটা আমাকে বোকা বানাইতে না পারে, আমি বুঝে গেলাম যে না, এটা একটা রোবট, এটা আসলে কোনো হিউম্যানের কাজ না। তখন বোঝা গেল যে হ্যাঁ, এটা আসলে ইন্টেলিজেন্ট সিস্টেম না, এটাই আসলে মেইন কাজ এখানে। তো টেস্টটা আসলে চলে, এখানে বলা আছে দ্য টেস্ট ইজ ফর এ প্রোগ্রাম টু হ্যাভ এ কনভারসেশন বাই অনলাইন টাইপড মেসেজেস হুইচ উইথ অ্যান ইন্টারোগেটর ফর 5 minutes. The interrogator then has to guess if the conversation is with a program or a person. The program passes the test if it fools the interrogator 30% of the time. আশা করছি তোমরা আমার কথা থেকে এবং এই যে কথাগুলো লেখা আছে সে অনুযায়ী তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, হোয়াট ইজ টিউরিং টেস্ট। এবার আসি এর বিভিন্ন প্রয়োগ নিয়ে। টিউরিং conjectured that by the year 2000 a computer with a storage of 10 to the power 9 units could be programmed well enough to pass the test. But এই সিস্টেমটা আসলে যে বলা হলো যে টিউরিং এর যে কথাটা থেকে যে হ্যাঁ 2000 সালের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে, এটা কিন্তু আসলে এটা রং ছিল। কারণ হচ্ছে programs have yet to fool a sophisticated judge, যে তখন আসলে এটা মানে পুরোপুরি একজন ওরকম বুদ্ধিমত্তা সম্পন্ন বিচারককে যেখানে হচ্ছে কোশ্চেন করছে তাকে আসলে হারাইতে পারে নাই এখন পর্যন্ত। তো মানে তখন পর্যন্ত আর কি। On the other hand, many people have been fooled when they didn't know they might be chatting with a computer. The ELIZA program, the internet chatbot, such as Mgons and Natachata, the chatbot cyber lover. তো এই ধরনের বিভিন্ন চ্যাটবটের মাধ্যমে হচ্ছে যখন আমরা বিভিন্ন প্রোগ্রাম ডেভেলপ করেছি, তখন সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এমন যে মানুষ আসলে বুঝতে পারেনি যে এটা আসলে কোনো অপর প্রান্তে কোনো মানুষ বসে আছে অথবা কোনো একটা প্রোগ্রাম বা এটা একটা রোবট। তো এই ধরনের ধারণা পাচ্ছিল না, অনেকে বোকা হচ্ছিল। তো ইউজিনি গোস্টম্যান নামের একজন সায়েন্টিস্ট একটা চ্যাটবট যেটা কিনা হচ্ছে ডেভেলপ করেছেন সেন্ট পিটারবার্গ, এটা 2001 সালের দিকে তিনি ডেভেলপ করেছেন। সরি, এখানে হবে হচ্ছে যে ইউগেন গোস্টম্যান একটা চ্যাটবট যা কিনা হচ্ছে সেন্ট পিটারবার্গের মাধ্যমে এটা ডেভেলপ করা হয়েছে 3 জন প্রোগ্রামার দ্বারা। তারা হচ্ছেন রাশিয়ান বর্ন ভ্লাদিমির ভেসলভ, ইউক্রেনিয়ান বর্ন ইউজিনি ডেমচেনকো, রাশিয়ান বর্ন সার্জি ওলেসেন। তো এই যে সায়েন্টিস্টরা আছেন বা প্রোগ্রামাররা আছেন তারা হচ্ছে এটা ডেভেলপ করেছেন। তার চ্যাটবটটার নাম কি হলো, সেটা হচ্ছে গোস্টম্যান। তো এই গোস্টম্যান যে চ্যাটবটটা আছে এটা কি করছে, এটা হচ্ছে হ্যাজ কম্পিটেড ইন এ নাম্বার অফ টিউরিং টেস্ট। কারণ আমি আগেই বলেছি যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম তুমি ডেভেলপ করবা সেটা অবশ্যই হতে হবে টিউরিং টেস্টে উত্তীর্ণ, আদারওয়াইজ এটা আসলে পুরোপুরি ভ্যালিড নয়।
তো এই টিউরিং টেস্টে সে 2005 সালে এবং 2008 সালে যে লোবনার প্রাইজ কন্টেস্ট গুলো হয়েছে সেখানে হচ্ছে সে সেকেন্ড পজিশন গ্যাদার করেছে। পরবর্তীতে in June 2012 at an event marking what would have been the 100th birthday of the test's namesake Alan Turing, তো এই যে নামকরণ করা হলো অ্যালান টিউরিং টেস্ট, তো এটার যে 100 বছর পূর্তি, তো এই 100 বছর পূর্তিতে কি হলো, এই গোস্টম্যান যে রোবটটা বা যে চ্যাটবটটা আছে সে উইন করলো কম্পিটিশনে এবং হচ্ছে প্রায় 29% তার অ্যাকুরেসি ছিল বা সে হচ্ছে মানুষকে বোকা বানাইতে পারছে এবং সেই টেস্টে 99% সফলতা অর্জন করেছে। তো 7 জুন 2014 তে কি হলো, সেদিন হচ্ছে এই টিউরিং টেস্টের যে টিউরিং যে সায়েন্টিস্ট ছিলেন তার হচ্ছে 60তম মৃত্যুবার্ষিকী। তো এই মৃত্যুবার্ষিকীতে এই গোস্টম্যান যে চ্যাটবটটা আছে সেটা হচ্ছে 33% অ্যাকুরেসি অর্জন করেছে এবং সেটা হচ্ছে অনেক পার্সনকে সেখানকার যে জাজেস ছিলেন তাদেরকে পরাজিত করতে পেরেছেন বা হচ্ছে 33% বোকা বানাইতে পারছেন। তো দ্য ইভেন্টস অর্গানাইজার কেভিন ওয়ারউইক কনসিডার্ড ইট টু হ্যাভ পাসড টিউরিং টেস্ট। সেই সময়টা দ্যাট ইজ 7 জুন 2014-তে এই গোস্টম্যান চ্যাটবটটা সে হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট হিসেবে ভ্যালিডিটি পেয়েছে। The validity and relevance of the announcement of Ghostman's pass was questioned by critics. তা আসলে সমালোচনার অভাব নেই, সমালোচনা করার লোকের মানে অভাব হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার যে ভ্যালিডিটি অ্যানাউন্স করা হয়েছে সেটার মধ্যে অনেকে হচ্ছে সমালোচনা করেছেন এবং এনে প্রশ্নও তুলেছেন যে এটা আসলেই ভ্যালিডিটি আছে কিনা। তা যদিও এটার বিভিন্ন ধরনের সমালোচনা আছে, তারপর আমরা বলতে পারি যে there has been several claims that the Turing test is not the best way to test a computer's intelligence. Turing test remains the most popular one. আসলে যতই সমালোচনা থাকুক এটা আসলে এখনো পপুলার হিসেবেই বিদ্যমান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে the field of AI is a whole has paid little attention to Turing test. যে আসলে এআই এর ক্ষেত্রে সাধারণত এটা কমই ব্যবহার করা হচ্ছে টিউরিং টেস্টটা, কিন্তু যখন রিসার্চের কাজ করা হয়, নিচে বলা আছে যে এআই এর ক্ষেত্রে যখন হচ্ছে আমরা রিসার্চের কাজ করছি তখন সেক্ষেত্রে টিউরিং টেস্টটা বেশি ব্যবহৃত হচ্ছে এবং এটা বিভিন্ন প্র্যাকটিক্যাল টাস্ক করার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে বুঝতে পারি যে হিউম্যানের সাথে ইন্টারাকশনটা কতটুকু হচ্ছে এবং এটা কতটুকু ইমিটেট করতে পারছে সে বিষয়টা। আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেইনস্ট স্ট্রং এআই আর ইনকনক্লুসিভ। যে এটাকে সহজ ভাষায় বলতে গেলে যে আসলে দ্বন্দ্বের তো শেষ নেই, তো দ্বন্দ্ব চলছেই, যে আলোচনা সমালোচনা চলমান সেটা চলছে যে হ্যাঁ এআই আর হিউম্যান ইন্টারাকশন এটা আসলে পুরোপুরি সম্ভব কিনা বা সম্ভব হচ্ছে কিনা। তো এই আর্গুমেন্ট বা তর্ক বিতর্ক চলছে এবং চলতে থাকবে। few mainstream AI researchers believe that anything significant hinges on the outcome of the debate. That means যে আমরা যখন কোন রিসার্চের কাজ করছি বা রিসার্চাররা এটা ধারণা করে থাকেন যে একটা সিস্টেম যা কিনা হচ্ছে বিভিন্ন প্রশ্ন হবে, সেই ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করে দিই এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে ধরো তুমি একটা সিস্টেম ডেভেলপ করলা, ঠিক আছে, তো তোমার ফ্রেন্ডদেরকে দেখালা, তোমার টিচারকে দেখালা বা আমাকে দেখালা, তো আমি দেখে বললাম যে হ্যাঁ এটাতে ভুল আছে, এখানে এটা আপডেট করা প্রয়োজন, এটা ডেভেলপ করা প্রয়োজন। তখন তুমি সেগুলো গ্যাদার করলা এবং সে অনুযায়ী হচ্ছে তোমার সিস্টেমটাকে আপগ্রেড করলা, আপডেট করলা। তাহলে এই যে কাজগুলো তুমি করলা তাহলে তোমার সিস্টেমটা আরো বেটার পারফরমেন্স দিবে। তাহলে এই জন্যই বলা যায় যে যত প্রশ্ন থাকবে, যত সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, সেই ক্ষেত্রে একটা ভালো সিস্টেম আউটপুট পাওয়া সম্ভব। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কি আসলে? এটা হচ্ছে আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে হচ্ছে কিছু সেন্টেন্স লেখা থাকে যে এ প্রোগ্রাম ইজ রিটেন অ্যাজ এ সেট অফ সেন্টেন্সেস ইন লজিক্যাল ফর্ম। সেখানে কিছু যুক্তি দিয়ে তার ফরম্যাটটা সাজানো থাকে এবং সে অনুযায়ী হচ্ছে এটা লেখা হয় আর কি প্রোগ্রামটা। এক্সপ্রেসিং ফ্যাক্টস অ্যান্ড রুলস অ্যাবাউট সাম প্রবলেম ডোমেইন, ঠিক আছে। তো এখানে কিছু প্রবলেম ডোমেইনে আমরা হচ্ছে কাজ করে থাকি, যে এখানে কিছু ফ্যাক্টস অর রুলস বলা থাকে যে কিভাবে হচ্ছে এটা কাজ করছে বা এখানে কি কি যুক্তি তাকে দেওয়া হলো এবং সে কোন যুক্তির বেসিসে সে ডিসিশন মেক করবে সেটা তাকে বলা থাকে।
A program is executed by an inference engine that answers a query by searching these sentences systematically to make inferences that will answer a query. Major logic programming language families include Prolog, Answer Set Programming, that is ASP, and Datalog. এগুলো হচ্ছে কিছু মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল। তো আমরা এখানে বলতে পারি যে এ প্রোগ্রাম ইজ এক্সিকিউটেড বাই অ্যান ইনফারেন্স ইঞ্জিন। তো এখানে যে কথাটা বলা আছে যে কোন একটা সিস্টেম যা কিনা বা যে একটা প্রোগ্রাম যেটা কিনা আমাদের কোন যুক্তি দিয়ে অনুমান করে সে হচ্ছে তার কাজগুলো পারফর্ম করে এবং আমাদেরকে কোনো আউটপুট প্রদান করে, তাহলে সেটাই বলা যায় যে লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি যা কিনা হচ্ছে যৌক্তিকভাবে আমাদেরকে আউটপুট দিয়ে থাকে। তো এখানে আমরা দেখব হচ্ছে প্রোলগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বা কিভাবে এটার কাজগুলো হয়ে থাকে। তো প্রোলগ ইজ এ লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি। তো এটা নামকরণ করা হয়েছে প্রো এবং হচ্ছে লগ, মানে প্রোগ্রামিং এর প্রো আর লজিকের হচ্ছে লগ, এই দুইটা অংশ নিয়ে এই প্রোগ্রামিং ইন লজিক এটা নামকরণ করা হয়েছে, দ্যাট ইজ প্রোলগ। Programming in logic is accomplished by creating a database of facts and rules about objects, their properties and their relationships to other objects. তো এটা হচ্ছে একটা সিস্টেম যেখানে হচ্ছে বিভিন্ন রুলস এবং অবজেক্ট সম্পর্কে ধারণা দিয়ে একটা সিস্টেম ডেভেলপ করা হয়। আমরা আগে থেকে তাকে ট্রেনিং দিয়ে থাকি এবং তাকে বলে দেই যে হ্যাঁ তুমি হচ্ছে এই ক্লুগুলো তোমরা অনুধাবন করবে এবং সে অনুযায়ী তুমি ডিসিশন মেক করবে, সে অনুযায়ী তাকে কন্ডিশন এবং লজিকগুলো প্রোভাইড করে দেওয়া হয়। Queries can be posed about the objects and valid conclusions will be determined through a form of inferencing control known as resolution. তো আমরা প্রশ্ন করব বা তাকে কোয়েরি করে দেখব যে হ্যাঁ তুমি এই কোশ্চেন আনসারগুলো দিতে পারো কিনা, বা আমার হচ্ছে এটা জানা দরকার, আমি একটা রোবট বানাইছি, একটা চ্যাটবট বানাইছি, তো সেটা যদি আমাকে ঠিকমতো আউটপুট না দেয় তাহলে লাভ আছে? তাহলে তো লাভ নেই। তো সেই টেস্টগুলো করব আমরা এবং সেই লজিক অনুযায়ী সে অনুমান করতে পারছে কিনা সেই কন্ট্রোলটাই আমরা দেখব, এবং এটা হচ্ছে এই অনুমান করার যে কন্ট্রোলটা তাকে নাম দেওয়া হয়েছে রেজলিউশন হিসেবে। তারপর আমরা দেখব হচ্ছে ফ্যাক্টস। তো এই ফ্যাক্টস এর জন্য একটা নির্দিষ্ট সিনট্যাক্স আছে, যেখানে আমরা একটা সিম্পলি দেখতে পাচ্ছি যে সিস্টার সারা বিল। তো এখানে যে প্রথম অংশটা আছে সেটা হচ্ছে এই সিস্টারকে বোঝাচ্ছে, যেমন হচ্ছে সিস্টার কে সারা, কিন্তু এই সারা কার বোন? সে হচ্ছে বিলের বোন। তারপর বলা আছে প্যারেন্ট অ্যান স্যাম, তাহলে হচ্ছে অ্যান হলো প্যারেন্ট কার? স্যামের। জো অ্যান, প্যারেন্ট জো অ্যান, তাহলে জো হচ্ছে প্যারেন্ট কার? অ্যানের। মেল জো, তা জো হচ্ছে একজন মেল, দ্যাট মিনস অ্যানের বাবা। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফিমেল অ্যান, তাহলে অ্যান হচ্ছে একজন মেয়ে, তাহলে অ্যান হচ্ছে একজন মেয়ে, তার বাবা হচ্ছে জো, তাহলে অ্যান হচ্ছে একজন মেয়ে যেহেতু, তাহলে স্যামের কে হবে? প্যারেন্ট, দ্যাট মিনস মা। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আমরা ডিসিশনগুলো মেক করতে পারি। ঠিক আছে, এই ধরনের লজিক্যালি আমরা হচ্ছে একটা এগুলোকে ফ্যাক্ট হিসেবে ধরে নিই। আর এই ফ্যাক্টসের জন্য যে নির্দিষ্ট সিনট্যাক্স আছে সেটা অবশ্যই এন্ড হবে বা কনক্লুশন হবে বা টার্মিনেট হবে একটা ডট দ্বারা। দেখো প্রত্যেকটার জন্যই হচ্ছে আমরা শেষে ডট দিয়েছি। এটা ফুল স্টপ হিসেবে অনেকে বলতে পারো যে স্যার এমনি দিয়েছেন কিনা, না, এটা হচ্ছে এটার একটা সিনট্যাক্স, আমরা হচ্ছে একটা ডট দিয়ে তাকে হচ্ছে কনক্লুশন করব বা টার্মিনেট করব। এবার আসি হচ্ছে রুলসে। তো এই প্রোলগের নির্দিষ্ট রুলস আছে, যেমন এখানে বলা আছে গ্র্যান্ডফাদার এক্স জেড। তাহলে এখানে এর জন্য নির্দিষ্ট কিছু রুলস আমরা দেখতে পাচ্ছি যে প্যারেন্ট এক্স ওয়াই, প্যারেন্ট ওয়াই জেড, মেল এক্স for all x y z, x is the grandfather of z if x is the parent of y and y is the parent of z and x is a male. তাহলে এই যে কথাগুলো আছে তোমরা হয়তো এটা ধরতে পারোনি, একটু মনোযোগ দিয়ে আবার শোনো, আমি বলছি। এখানে x হচ্ছে z এর গ্র্যান্ডফাদার, তাহলে এখানে সেই ডিসিশনটা নিচে কোত্থেকে? এখানে বলা আছে প্যারেন্ট এক্স ওয়াই, তাহলে y এর প্যারেন্ট হলো x, পিতাও হতে পারে মাতাও হতে পারে। তারপর বলা আছে প্যারেন্ট ওয়াই জেড, তাহলে জেড এর প্যারেন্ট হচ্ছে ওয়াই, পিতাও হতে পারে মাতাও হতে পারে। তাহলে মেল এক্স, তাহলে এক্স হচ্ছে মেল, দ্যাট মিনস এখানে বোঝা গেল যে আমরা দেখতে পাচ্ছি জেড এর বাবা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর বাবা হচ্ছে এক্স, দ্যাট মিনস হচ্ছে এখানে
এই জেড এর জন্য দাদা হলো এক্স, ঠিক আছে, এই সিদ্ধান্তে আমরা আসতে পারি। তাহলে এখানে যে কথাটা, ইফ এক্স ইজ দ্য প্যারেন্ট অফ ওয়াই, যেহেতু এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট এবং ওয়াই হচ্ছে জেড এর প্যারেন্ট, তাহলে বলতে পারি পাশাপাশি বলা আছে হচ্ছে এক্স হলো মেল, তাহলে বলা যায় হচ্ছে দাদা, গ্র্যান্ডফাদার। কিন্তু যদি এখানে বলা হতো যে এক্স ইজ ফিমেল, তাহলে আমরা বলতাম যে গ্র্যান্ড মাদার। তাহলে এই হচ্ছে প্রোলগ সম্পর্কে ধারণা। আমরা আজকে এই পর্যন্তই রাখবো আজকের লেসনটি। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে এই লেসনটি শোনার জন্য, এই লেকচারটি শোনার জন্য। তোমরা বিএলসিতে গিয়ে সেখানে যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবে। সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ। আল্লাহ হাফেজ।